ভাই মানবতার ফেরিওয়ালা তৌহিদ আফ্রিদি তার সব কুকর্মের তথ্য ফাঁস করছে। আজকে প্রত্যেকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তাকে কি কি করা হয়েছে তাদেরকে সাথে। দেখুন পুরো ভিডিওটি। ভাবতে খুব অবাক লাগতেছে যে এই মানবতার ফেরিওয়ালাকে নিয়ে একদিন আমাকেও কথা বলতে হবে। মিজানুর রহমান আজারি একদিন একটা কথা বলছিল, যদি আপনি কারোর সাথে অন্যায় করেন ওই অন্যায়ের মাসুল আপনাকে দিয়ে তারপরে আপনাকে মরতে হবে। আর সেই সময়টা আমার মনে হয় এখনই চলে আসছে। দেখেন, আপনারা সবাই জানেন 2019 সাল থেকে আমি টিকটক করি। আমার চুলে অনেক কালার ছিল, মানুষ আমাকে নিয়ে অনেক ট্রল করছিল, মানুষ আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। তখন আমি ঢাকায় যাই, ঢাকায় যাওয়ার পরে হৃদয় আহমেদ শান্তর সাথে আমার দেখা হয়। ও আমারে আসলে ডাকে যে তুমি আমার সাথে আসো, দেখা করো, কথা বলো। দেন আমি ওর বাসায় যাই। বাসায় যাওয়ার পরে তৌহিদ আফ্রিদিরা আমরা শুধু জাস্ট দেখতাম, কিন্তু ওর সাথে কখন আমার কথা হবে, দেখা হবে, এগুলো আমি কখনোই জানি না। তো হৃদয় আহমেদ শান্তর কাছে যখন আমি যাই, তার বাসায় যাওয়ার পরে তৌহিদ আফ্রিদিকে হৃদয় আহমেদ শান্ত কল দিছে। কল দিয়ে বলতেছে যে অপু ভাই টিকটক করে, যে ছেলেটা তো আমার কাছে আসছে। তো উনি আবার মজা নিয়ে বলতেছে যে ও তাই নাকি, তাহলে ছেলেটারা আমার কাছে কালকে নিয়ে আইসো। ওকে ফাইন, আমি তো অনেক খুশি যে এত বড় একজন ফেমাস মানুষ, এখন আমাদের বর্তমানে মানবতার ফেরিওয়ালা, এই মানুষটা আমাকে ডাকছে। তা আমার লাইফে মনে হয় এটা তো আমার কাছে অনেক সুখের একটা, মানে একদম খুশির খবর। আসলে আমি ওই দিন এত বেশি খুশি ছিলাম। তো ও যাওয়ার আগে ওই মানুষটা আমার সাথে কথা বলে, কেমন আছে, আমি বলছি ভাই আমি আপনার অনেক বড় ফ্যান অ্যান্ড আমি আসবো আপনার কাছে কালকে দেখা করব। তো ওই মানুষটা আমাকে একটা কাজ দিছে, মানে ওনার কাছে যাওয়ার আগে ওই দিন রাতে কাজ দিছে। আমি একটা ভিডিওতে বলবো, একটা মেয়ের নাম নিয়ে বলবো যে আপু তৌহিদ আফ্রিদি ভাইয়া আপনাকে অনেক বেশি ভালোবাসে, আপনিও ওনাকে ভালোবাসেন, আমাকে ইউজ করা আর কি। যাই হোক, আমি ছোট মানুষ, আমি কিছু বুঝি না, গ্রামের একটা খ্যাত ছেলে, অমূর্খ অশিক্ষিত ছেলে, ঠিক আছে, মূর্খ অশিক্ষিত একটা ছেলে। আমি আর কতটুকু জানবো এসব শিক্ষিত মানুষের সাইল মাইন্ড, আমি তো আসলে বুঝবো না। যাই হোক, আমি গেলাম পরের দিন, ভিডিওটা বানাইছি, বানানোর পরে পরের দিন আমি তার বাসায় গেলাম। যাওয়ার পরে তার পুরা টিমমেট ছিল, আরো অনেক বড় বড় ইউটিউবার ছিল, ওর ক্যামেরাম্যান ছিল, পিয়াল, আরো অনেক মানুষ ছিল। তো আপনারা হয়তো অনেকেই জানেন, হৃদয় আহমেদ শান্ত একদিন একটা ভিডিওতে বলছিল যে তৌহিদ আফ্রিদি আমাকে 5000 টাকা দিছিল। দেখেন, যখন হৃদয় আহমেদ শান্ত তৌহিদ আফ্রিদির কাছে আমাকে নিয়ে যায়, তখন আমাকে হৃদয় আহমেদ শান্ত বলে দিছে যে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি ওনাকে বইলো, উনি তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। আমি কিন্তু তার কাছে টাকার জন্য যাই নাই, আমি তার জন্য হেল্পের কাছে গেছি, কারণ সে একটা বড় ইউটিউবার, সে আমাকে হেল্প করলে এতটুকু হেল্প করতে পারে, সে আমাকে সাজেস্ট করবে, এটাও একটা হেল্প। যে হ্যাঁ তুমি অপু এইভাবে করো, নইলে ধরো তুমি এটা দিয়ে ভিডিও করো, তুমি এই কাজটা করো, তুমি ওই কাজটা করো। কিন্তু টাকাটা যে একটা হেল্প এটা না, টাকাটা মানে একটা ছোট লোক। আপনার কাছে টাকা আছে মানে যে আপনি সবাইকে দিবেন তার মানে এই না, টাকা তো এই আজকাল সবাই কামায়। তো আমি পরের দিন ওনার বাসায় যাওয়ার পরে উনি আমাকে সবাই সামনে জিজ্ঞাসা করলো যে অপু তোমার ফ্যামিলি থেকে, তো আমি আমার সবকিছু বলছি যে আমার আসলে বাবা নাই, আমার মা আছে, আমার ছোট একটা ভাই আছে, আমি আমার ফ্যামিলিকে চালাই, আমি কাজ করতাম আগে সেলুনে, এখন আমি টিকটক করি, এখান থেকে কিছু টাকা পাই, আমি চলি। তা আমার আসলে ভিতরে আমি ছোট মানুষ, আমার সরল মনে আমার আশা ছিল হয়তো ভাই আমাকে হেল্প করবে। কোনো টাকা না, টাকা আমার মাথায়ও ছিল না যে হ্যাঁ ঠিক আছে অপু তুমি এই কাজটা করো, এইভাবে ভিডিও করো, এই অপুরে দিয়ে এই কাজটা করা, তাইলে অপুরে দিয়ে আরো ভালো কিছু হবে, আমি এই হেল্পের জন্য গেছি। তখন এই মানুষটা আমাকে সবার সামনে আমাকে 5000 টাকা, ভিক্ষুকের মতো 5000 টাকা আমাকে আমার হাতে দিছে। বুঝতে পারছেন, ভিক্ষুকের মতো ওই 5000 টাকা আমাকে তার হাতে দিছে। তো আমি সবার সামনে এখন আমি তাকে অপমান করতে পারি না, প্লাস আমি তার বাসায় গেছি, পরে আমি এই 5000 টাকা নিছি। আজকাল 5000 টাকা কিছু না, কিন্তু তার কিছু টিমমেটরা আমার ভিডিওতে মাঝে মধ্যে কমেন্টে বলে যে তুমি জানি কত টাকা নিছিলা তৌহিদ আফ্রিদি থেকে, তুমি জানি কত টাকা নিছিলা তৌহিদ আফ্রিদি থেকে। আফ্রিদির সাথে আমার যে সমস্যা সেটা হচ্ছে যে 2 বছর আগে আমি একটা ভিডিও বানাই, আর সেই ভিডিওটা হচ্ছে যে একজন মহিলা কান্না করে,
মাই টিভির আসল মালিক এইটা দাবি করে একজন মহিলা কান্না করে প্রচুর, আর সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়। আর এই ভিডিওটা বা এই প্রতিবেদন এটা তৈরি করে ইউএস এর একজন সাংবাদিক। তখন আমি চিন্তা করলাম, আমি যেহেতু সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, তাহলে এই মহিলাটা কান্না করতেছে, তাকে নিয়ে কেন আমি একটা ভিডিও বানাচ্ছি না। তখন আমি সেই ভিডিওতে বলি যে যদি এই মহিলা সত্যি মাই টিভি চ্যানেলের মালিক হয়, তাহলে এই মহিলার চ্যানেল যেন এই মহিলাকে ফেরত দেওয়া হয়, আর এটা তদন্ত করবে প্রশাসন। প্রশাসন যদি তদন্ত করে দেখে যে সত্য, তাহলে যেন ব্যবস্থা নেওয়া হয়। তো আমি বারবার কিন্তু প্রশাসনের কথা বলছি, আর রেফারেন্স দিয়ে কথা বলছি যে এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হচ্ছে, ভাইরাল ভিডিও, তখন সেটা নিয়ে আমি কথা বলছি। তারপরও তারা আমাকে মামলা দিয়ে দিছে এই মহিলার সাথে, এবং যেই সাংবাদিক প্রতিবেদন তৈরি করে তাদের সাথে আমার নাম দিয়ে দিচ্ছে। তো আমি এই মহিলাকে এখন হয়তো চিনি, এখন ভাইরাল হয়েছে, আমি তাদের সাথে আমি আমার নাম জড়াই দিছে মামলাতে, এখন চিনি, এবং ওই সাংবাদিককে এখন চিনি, বাট আগে তো চুল পরিমাণ চিনতাম না। কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওই মহিলা কিংবা সাংবাদিকের সাথে আমার এখন পর্যন্ত কোনো কথা হয় না। তারা যদি কোনো মানুষের মাধ্যমে যোগাযোগ করতে হচ্ছে, তারপর আমি তাদের সাথে যোগাযোগ করার আমার প্রয়োজন মনে করি না। আমার যে এত বড় সমস্যা গেল, আমার যে আমার নামে যে মিথ্যা মামলা দিল, তারপরে কিন্তু আমি তাদের সাথে যোগাযোগ করি নাই। কারণ আমি তো জানি এসবের মধ্যে আমি নাই। আমি হচ্ছে একজন ইউটিউবার, আমার কাজ হচ্ছে কন্টেন্ট বানানো, ফানি ভিডিও বানানো, আর যখন প্রতিবাদ করার দরকার পড়ে কোনো বিষয় নিয়ে, তখন আমি সেই বিষয় নিয়ে প্রতিবাদ করি। তো আমার ওই ভিডিওটা ছিল প্রতিবাদী একটা ভিডিও, কিন্তু মামলা দেওয়ার পর দেখা যাচ্ছে যে ডিবি অফিসে আমাকে নেওয়া হয়। আমি ফার্স্ট দিন ডিবি অফিসে যাই, সেখানে তারা আমার কাছে আমার ইউটিউব চ্যানেল চাই। আমি আমার ইউটিউব চ্যানেল দিই, সেইটার পাশাপাশি তারা আমার অন্য চ্যানেলও চাই, যেটাতে আমি শুধুমাত্র ফানি ভিডিও আপলোড করি। তো এখন আমার কথা হচ্ছে যে তারা আমার অন্য চ্যানেল কিভাবে চাইতে পারে? তারা আমার চ্যানেল চাইতে পারে, যেই চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি, যে চ্যানেলে এই ভিডিওটা ছিল সেইটা চাইতে পারে। তারা আমার সব চ্যানেল, সব পেজ, সবকিছু রাখলো। আমিও সচেতন নাগরিক হিসেবে সবকিছু দিলাম। আমি ভাবছি যে তারা হয়তো আমার চ্যানেল এবং পেজ সবকিছু দিয়ে দিবে, হয়তো 2-3 দিন তদন্ত করবে, বা 1 সপ্তাহ বা সর্বোচ্চ 10 দিন। কিন্তু তারা আমার চ্যানেল 2 মাস, 3 মাস, 4 মাস, প্রায় হয়তো 1 বছরের মতন রাখে সর্বোচ্চ। তো 1 বছরে আমার একজন ইউটিউবারের জন্য যে কি পরিমাণ কষ্টের বিষয় যে একটা চ্যানেল রাখা। ডিবি অফিসে আমার পিছন থেকে একজন ডিবি বলে যে, স্বপন ভাই আপনি কার সাথে লাগতে গেছেন? আপনি তৌহিদ আফ্রিদিকে চিনেন না, এবং ডিবি হারুন কি লাগে তৌহিদ আফ্রিদির আপনি জানেন না। তারপর তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায়, এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই, এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই। সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই। আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যায়। সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায়। মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। আজ এই ঘটনার প্রায় 2.5 বছর কেটে গেছে ভাই। এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে, কাদের কাদের সাথে এরকম কাজ করছে। এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আমি তৌহিদ আফ্রিদিকে মাফ করে দিছি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মাফ করে নাই। আজ থেকে 2.5 বছর আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই, যেই ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই ভিডিওটি তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই, যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয়, দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন, আফ্রিদি ব্রো তো খুব রাগান্বিত হয়ে গেছে। আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন, আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট করে দিই। পরে বললো না, ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলিট করতে পারবেন না। তো আমিও আশায় আছি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলিট করতে, আমি ডিলিট করে দিব। দুপুরবেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া। সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন, আপনি একটু ডিবি অফিসে আসেন, আপনি ওইখানে এসে একটা মুসলেখা দিয়ে যান যে আর কোনোদিন এই ধরনের ভিডিওগুলো বানাবেন না। তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ ডাকাইছে ডিবি অফিসের মধ্যে, সেহেতু আর কোনো ঝামেলা নাই, পুলিশের সামনে তো আর আমাকে মারধর করতে পারবে না। এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই, এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি, ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে, আমি কি করব? সবাই বলল তুমি যাও গিয়ে ওইখানে একটা মুসলেখা দিয়ে আসো। আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই। ওইখানে জাকারিয়া আমাকে রিসিভ করে নিয়ে যায় 4 তলায়। একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায়, গিয়ে দেখলাম ওই পুলিশ
পুলিশ অফিসার তখনও তৌহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল। আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল, এটা কি সেই মালটা না? পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ। আর কোনো দেরি না করে তাড়াহুড়া করেই আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায়, মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয়। এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস। আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম, সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় 10 থেকে 20টা তারা বাড়ি মারে। আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো, আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না, শুধু ছটফট করে কাঁপাকাঁপি করছিলাম। এক পর্যায়ে পিছনে